বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সামনে নির্বাচন এবং এবার প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো যদিও চিরাচরিত অভ্যাস অনুযায়ী বা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় কিছুটা পারস্পরিক কাদা ছোড়াছড়ির মধ্যে তারা আছেন, কিন্তু পলিসি ইস্যুস নিয়ে তারা কথাবার্তা বলবার চেষ্টা করছেন। এক ধরনের পলিসি ডিবেট বা আগামীতে ক্ষমতায় গেলে তারা কী ধরনের কার্যক্রম গ্রহণ করবেন নানান ক্ষেত্রে, সেগুলো দেশি বিদেশি সবাইকে বোঝাবার চেষ্টা করছেন। মূলত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল, অনেকেই বলেন যে 15 বছর বা 17 বছরের যে অর্থনীতিতে ধ্বংসযজ্ঞ চলেছে সেখান থেকে কতটা উদ্ধার করতে পারলো বা কতটা আন্তরিকতা নিষ্ঠা তাদের মধ্যে ছিল, বা তারা কি কি অপকর্ম করলেন সেটাও আলোচনার মধ্যে কেউ কেউ আনতে পারেন। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এইসব জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার কী সেটা, এবং নির্বাচনোত্তর পরিস্থিতিতে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এই জায়গাগুলো কেমন হওয়া উচিত, কী ধরনের পদক্ষেপ আমরা প্রত্যাশা করি, চ্যালেঞ্জগুলো কী, সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাই বসা আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ডক্টর শাহ আহসান হাবিব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আসিফ ইব্রাহিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি এটা প্রথমে বুঝতে চাই যে অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে যে সরকার দায়িত্ব গ্রহণ করলো এবং এই সরকারে অর্থনীতিবিদদের একটা প্রাধান্য আছে এবং সরকার প্রধান নিজেই অর্থনীতিবিদ, সো কেমন পারফরমেন্স দেখলেন এবং কি দেখলেন? আসলে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন আমরা সামষ্টিক অর্থনীতি দেখেছি যে খুব একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে ছিল, এবং সেই সময় আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে এলসি করা যাচ্ছিল না। বৈদেশিক আমাদের যে ফরেন এক্সচেঞ্জ, ডলার এবং টাকার যে একটা রিলেশনশিপ, সেটা একটা খুব ভলাটাইল সিচুয়েশনে ছিল। ফরেন এক্সচেঞ্জ খুব ডিপ্লিট হয়ে যাচ্ছিল, ব্যালেন্স অফ পেমেন্টের উপর একটা প্রেশার ছিল। তো যদি তুলনামূলকভাবে আমরা আলোচনা করতে চাই, আমার মনে হয় যে আমরা যেটা বলি অর্থ বছর, সেই অর্থ বছরটা যদি আমরা দেখি 2024 অর্থ বছর এবং 2025 অর্থ বছরে, সেখানে আমরা দেখেছি যে 2024-এ সঙ্গত কারণেই যেহেতু আগে ধারাবাহিকতাটা রাখা যায়নি, কারণ একটা ইন্টারিম সরকার এসছে এবং ওই যে ইনহেরিটেড যে ইস্যুসগুলো ছিল সেই কারণে আমরা দেখেছি 4.2% আমাদের গড় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। 2025 সালে সেটা 3.3 থেকে 3.8% মোটামুটি আনুমানিকভাবে বলা যাচ্ছে যে এই ধরনের কিছু একটা হবে। তো কিন্তু 2026 সালে আবার নির্বাচন উত্তরকালীন সরকারের কাছ থেকে প্রত্যাশা যে হয়তো এটা আবার ব্যাক টু 4.8 কিংবা 4.9-5-এর কাছাকাছি একটা উন্নতির সম্ভাবনা, যদি আমরা ঠিকভাবে আমাদের পলিসি যে কথাগুলো আপনি বললেন সেগুলো যদি ইলেকশন ম্যানিফেস্টোতে যে কমিটমেন্টগুলো থাকবে সেগুলো যদি তারা ইমপ্লিমেন্ট করতে পারেন। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যে সিরিয়াস চ্যালেঞ্জটা ফেস করছে, এবং এটার ব্যাপারে আসলে এই বিগত 1-1.5 বছরে অনেক চেষ্টা চরিত্র করা হয়েছে, কিন্তু মূল্যস্ফীতিটা আমি মনে করি ইজ এ ভেরি সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ। এখনও 2024 সালে এটা 10.11% মতো ছিল, 2025 সালে এসেও এটা মোটামুটি 10-এর কাছাকাছি হওয়ার করছে। আশা করব যে এটাকে অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসা উচিত। এখানে আসার আগে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, অফিসের যারা স্টাফ, তারা তো এসে কথা বলে যে স্যার এই যে বেতন দিচ্ছেন সে বেতনে আমাদের চলছে না, যে একটা সিলিন্ডারের দাম, যেটা গ্যাস সিলিন্ডারের দাম 1200 টাকা ছিল সেটা এখন 2400 টাকা দিয়ে কিনতে হচ্ছে। যারা স্বল্প আয় কিংবা মধ্যম আয়ের একটা ফিক্সড ইনকাম গ্রুপ যারা আছে, তাদের জন্য কিন্তু এই লিভিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করা এবং ডে টু ডে এক্সপেন্ডিচার্সগুলো মেনটেন করা এই মূল্যস্ফীতির কারণে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একটা জিনিস যে জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ব্যাংক
ক্রেডিটের দাবিদার, সেটা হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে। আমরা দেখেছি যে 2024 সালে যেখানে রেমিটেন্স 23.9 বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল, সেটা 2025 অর্থ বছরে 30.33 বিলিয়ন। এটা কিন্তু একটা রেকর্ডের হয়েছে, এবং ধারাবাহিক উচ্চ প্রবাহ যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বাড়ার আরও সম্ভাবনা আছে। যে জায়গাতে আমাদের কিছু দুর্বলতা এখনও রয়ে গেছে সেটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং লোকাল ইনভেস্টমেন্ট। 2024 সালে সঙ্গত কারণেই, যেহেতু অনেক রাজনৈতিক অস্থিরতা ছিল এবং সেই কারণে সীমিত প্রবাহ আমরা দেখেছি, এবং 2025 সালেও এসে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অস্বচ্ছ কিংবা কিছু হালকা বৃদ্ধি হয়েছে এই জায়গাতে, কিন্তু যে বৃদ্ধিটা হয়েছে সেটা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। এখানে আরও অনেক কাজ করতে হবে। আমাদের যে এক্সটার্নাল ডেট সেটা $100 বিলিয়ন প্লাস ছিল 2024 সালে, এবং এবছর আরও 3 বিলিয়ন বেড়েছে। আমরা জানি যে আন্তর্জাতিক ডোনার সংস্থার থেকে কিছু আমরা বরোয়িং করেছি, সুতরাং ঋণের বোঝাটাকে প্লাস মাইনাস বলতে পারেন যে কিছুটা খেলেও স্থিতিশীল আছে। যদি আপনার ফরেক্স বাড়ে, এক্সপোর্টস বাড়ে, রেমিটেন্স বাড়ে, তাহলে হয়তো দিস ইজ সামথিং দ্যাট কুড বি ওভারকাম। কিন্তু এখন আমি মনে করি যে মুখ্য চ্যালেঞ্জগুলো আছে আমাদের সামনে, সেটা হচ্ছে বিনিয়োগ এবং শিল্প উৎপাদনে যে মন্থরতা দেখা যাচ্ছে, আমাদের ব্যাংকিং সেক্টরের দুর্বলতা এখনও প্রচুর, এবং এখনও নন পারফর্মিং লোন এর চাপ কিন্তু এখনও ব্যাংকিং সেক্টরের উপরে প্রচুর, এবং মূল্যস্ফীতি এখনও লক্ষ্য ঊর্ধ্বে, আমি যেটা বলেছি। এবং যে লোকাল বিনিয়োগের জন্য যে আপনার সুদের হার, সেটাও কিন্তু আপনার এখানে বসেই অনেক টকশোতে আমরা 9-6-এর কথা বলেছি, একটা পর্যায়ে 10-এর নিচে চলে এসেছিল, কিন্তু আবার সেটা আমরা দেখেছি যে 13-14তে গিয়ে ঠেকেছে। সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের শিল্পের অর্থায়ন এখনও আনফর্চুনেটলি ব্যাংকের উপর নির্ভরশীল, যেটা পুঁজিবাজার হওয়ার কথা, সেটা যেহেতু হয়নি, সুতরাং এটা আমি মনে করি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট গ্রোথের ক্ষেত্রে একটা অন্তরায় হিসেবে কাজ করে। কিছু সুযোগ এখনও রয়ে গেছে, রেমিটেন্স এবং রপ্তানি প্রবাহ শক্তিশালী করা যেতে পারে। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় রিফর্ম কেন্দ্রিক যে কর্মসূচির কথা তারা বলেছেন, এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, রাজনৈতিক সরকার যখন আসবে তারা যদি করে, সেই ক্ষেত্রে মিডিয়াম টার্মে জিডিপি এবং বিনিয়োগ পুনরুদ্ধারের কিছু সম্ভাবনা হয়তো আমরা দেখতে পারি। সুতরাং 2024-25 অর্থ বছরে আমাদের অর্থনীতির কিছু মন্থরতা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। মূল্যস্ফীতি বেশি ছিল, বিনিয়োগের ধীরগতি দেখা গেছে, কিন্তু রেমিটেন্স এবং রপ্তানির বুম, পাশাপাশি যেগুলো বললাম, এই ইস্যুসগুলো যদি আমরা করতে পারি, আমি মনে করি হোপফুলি 2026 সালে হয়তো কিছুটা আশার আলো আমরা দেখতে পাবো। 26 সালে তো সরকারেরও বদল হবে, আশা করা যাচ্ছে রাজনৈতিক সরকারও হয়তো দায়িত্ব পাবে যদি অন্য অঘটন কিছু না ঘটে। তো সেই সময়টাতে আসলে কি প্রত্যাশা, এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার বা এইসব বিষয়ে তাদের যে কথাবার্তা, সেগুলোকে কীভাবে দেখছেন সেটা শুনতে আমি আপনার কাছে আসবো। তার আগে ডক্টর শাহ আহসান হাবীব। জি, যদি গত বছরের বা 25শে আপনার 5ই আগস্টের পরের অর্থনীতির কথা বলেন, তাহলে এরপরে জিডিপিতে যে পরিবর্তনগুলো হচ্ছে বা যেগুলো আমরা প্রজেক্ট করছি আগামী বছর কি চাই বা এখন কি হচ্ছে, এগুলো কিন্তু দেখবেন সবই কন্ডিশনাল। যদি ইনফ্লেশন ঠিক থাকে, যদি বিজনেস কন্ডিশন ভালো থাকে, যদি ইলেকশন ঠিক মতো হয়, যদি পট পরিবর্তনের পরে স্ট্যাবল গভর্নমেন্ট আসে, সব কিছুর উপর অনেক কিছুই নির্ভর করে। সো জিডিপি আমরা এর পরবর্তী সময়ে অনেক কারণেই জিডিপির গ্রোথ রেটটা কমেছে, বাট ভবিষ্যৎ একেবারে যে এস্টিমেশনগুলো হচ্ছে এগুলো পুরোপুরি কন্ডিশনাল জিডিপির ক্ষেত্রে যদি বলি। দ্বিতীয়ত ইনফ্লেশনে ঠিক আছে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, এক্ষেত্রে সফলতার হার খুবই কম। সমস্যাটা যে জায়গায় খেয়াল করবেন, ফুড ইনফ্লেশনটা কিন্তু কমেছে একটু, কিন্তু নন ফুড ইনফ্লেশন কিন্তু বেশি। এখন যখন নন ফুড ইনফ্লেশন বেশি, তার মানে জ্বালানির বেশি, ট্রান্সপোর্টেশন বেশি, তার মানে ফার্মগুলো, বিজনেস ইউনিটগুলো কিন্তু কমফোর্টেবল হচ্ছে না। তো বিজনেস এনভায়রনমেন্ট যেটা, সেখানে কিন্তু ইনফ্লেশনটা স্বস্তি ঠিক ডেটা যা বলছে সেটা আনছে না। রেমিটেন্সের গ্রোথটা আমি মনে করি এটা একটা পজিটিভ দিক, এবং এটার মূল কারণ
আমরা বুঝতে পারি যে রেমিটেন্স আসলে যা বাংলাদেশে আসে সেটা আসেই, যে পথে লিগালি আসবে বা ইলিগালি আসবে, বা যেহেতু ওই রেটটাকে এখন মার্কেট ওরিয়েন্টেড করা গেছে, এবং এটাকে আমি একটা সফলতার ভালো জায়গা বলতে পারি। কোন জায়গায় সফল হয়েছে সেটা হলো রেটটাকে মোটামুটি একটা স্টেবল জায়গায় নিয়ে এসছে, যেটা আসিফ ভাই রাইটলি বললেন যে ফরেন কারেন্সি রিজার্ভের একটা ভালো পজিশন তৈরি হয়েছে। এটা একটা ভালো ডেভেলপমেন্ট বলে আমি মনে করছি। ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মসে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছিল সেগুলো যতটা যেভাবে মানুষ আশা করেছিল যে ইমিডিয়েটলি আমরা খুব রেজাল্ট পাবো, প্রথমত হলো রেজাল্ট এত সময়ে পাওয়া সম্ভব না, আলটিমেটলি যেটা সম্ভব হয়ওনি। আর রিফর্মসগুলো অত ঠিক কম্প্রিহেন্সিভ রিফর্মস না বলে আমি এটাকে অনেকটা বলবো রিপেয়ার ওয়ার্ক হয়েছে, অনেকটা রিপেয়ার ওয়ার্ক করার চেষ্টা করা হয়েছে। একেবারে পরিকল্পিত উপায়ে সব জায়গায় মুভ করা হয়েছে বলে আমি মনে করছি না। যেমন দেখবেন এটা ব্যাংক বায়াসড হয়েছে, নন ব্যাংক। আপনি নন ব্যাংকগুলোর জন্য যে ইনসেন্টিভ স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেটা ব্যাংকের ফেভারে গেছে, অথচ ওই কাজটা নন ব্যাংকের করার কথা। সুতরাং যদি এই যে পরবর্তী সময়ে যদি এটাকে আবার রিডিজাইন কম্প্রিহেন্সিভলি চিন্তা না করেন, তাহলে যেমন রিফর্মসে যে ইনিশিয়েটিভগুলো হয়েছে এগুলোর আউটকাম কিন্তু পরবর্তী সময় আসবে, 26-এর পরে আসবে। 5টা ব্যাংক আপনি এক করেছেন, এটার রেজাল্ট কী হবে আমরা কিন্তু জানি না। আমরা আশা করছি ভালো রেজাল্ট। আপনি চিন্তা করছেন সরকারি ব্যাংকে এক করে দেবেন, 2টা করে দেবেন, তো একটা রেজাল্টই এখনও আসেনি। তো পরবর্তী সময় আমরা কি পাবো আমরা কিন্তু এখনও জানি না। সুতরাং রিফর্মসের ক্ষেত্রে একটা জিনিস হয়েছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, সেটা হলো যে ব্লিডিংটা হচ্ছিল, যে একেবারে ফল করছিল, সেটা আমার মনে হয় থামানো গেছে। কিন্তু যদি বলেন সামনের দিনে একেবারে এই রিফর্মসগুলো আসার ফলে আপনি কোন ডিরেকশনে যাচ্ছেন, সেটা কিন্তু সে ব্যাপারটাতে সাস্টেনেবল কিনা সে ব্যাপারটা সামনের দিনগুলো ডিসাইড করবে। এনপিএলে রিকভারের ক্ষেত্রে আমরা কোনো সেই ধরনের উল্লেখ করার মতো পরিবর্তন দেখেছি বলে আমার মনে হয় না। আর এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে ফলে লোকাল রিসোর্সেসের উপর কিন্তু ডিপেন্ডেন্স আরও বাড়বে। কিন্তু লোকাল রিসোর্সের জায়গা কোথায়? লোকাল রিসোর্সের জায়গা তো ব্যাংক। কিন্তু ব্যাংক শক্তিশালী হয়েছে তা বলবো না, উপকার যেটা হয়েছে সেটা হলো আমরা কতটা দুর্বল সেইটা হয়তো সামনে এসছে। কিন্তু ওই দুর্বলতাগুলো হ্যান্ডেল করার জন্য যা কিছু প্রয়োজন, যেমন লিগ্যাল এনফোর্সমেন্ট, ল তৈরি হয়েছে। ল তৈরি করার ব্যাপারে বাংলাদেশ কোনো সময় খারাপ ছিল না, সবসময় আমরা ভালো ভালো ল তৈরি করেছি, এখনও করছি। কিন্তু লয়ের যে এনফোর্সমেন্ট, এটা রিয়েলি আমরা এনফোর্স করতে পারবো কি না সেইটা কিন্তু পরবর্তী সময়ের সরকারের উপরে ডিপেন্ড করবে। ব্যাংকগুলোর ক্যাপিটালের অবস্থা কিন্তু ভালো না। এখন আপনি এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে ব্যবসা, বাংলাদেশের এক্সপোর্ট বা ট্রেডে এরা কিন্তু এই যে কনসেশনগুলো সেগুলো কিন্তু আরও হারাবে। এটার একটা ইম্প্যাক্ট যেমন ব্যবসাতে পড়বে, সেটা ব্যাংকের উপরে গিয়ে পড়বে। ব্যাংকিং, বিকজ এনপিএলের উপর প্রেশার পড়বে, মানি লন্ডারিংয়ের উপর প্রেশার পড়বে। স্বাভাবিক লোকজন মার্জিন ধরে রাখতে চায়, তো মানি লন্ডারিংয়ের উপর প্রেশার পড়বে। এখন এই অবস্থাগুলোর ক্ষেত্রে ব্যাংকের অবস্থা কিন্তু ভালো না। আপনি যারা এলডিসি গ্র্যাজুয়েট যারা হয়েছে, যদি ওদের হিস্ট্রিটা দেখেন, ওরা কিন্তু সবসময় বলেছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন একটা কমন কথা, এফডিআইকে অ্যাট্রাক্ট করতে হবে। আর আরেকটা জায়গা কিন্তু সেটা হলো স্ট্রং ফাইন্যান্সিয়াল সেক্টর লাগবে। যদি ডোমেস্টিক রিসোর্সের সোর্সটা আপনি বের করতে না পারেন, কারণ একটা সিম্পল এক্সাম্পল দেই, এই যে এখন আপনার ওভেন গার্মেন্টস যেটা, এদের ভ্যালু এডিশন কিন্তু কম। এলডিসি গ্র্যাজুয়েশন হলেই 40%-এর কম ভ্যালু এডিশন হলে একটা সার্টেন সময় পরে ওটা এক্সপোর্ট করতে পারবে না। তাহলে ব্যাংক যারা ফাইন্যান্স করছে এটার সাথেও কানেক্টেড, লোকাল ফান্ডিং লাগবে, এডিশনাল সেট আপগুলো তৈরি করতে হবে। সুতরাং কাজ কিন্তু অনেক আছে। সফল হয়েছে, কিছু সফলতার জায়গা আছে, অনিশ্চয়তার জায়গা খুব কেটেছে তা না, হয়তো অনিশ্চয়তা কমেছে, আবার ইলেকশনের সাথে সাথে অনিশ্চয়তা বাড়ছেও। সুতরাং অনেক কিছুই হয়তো ডিপেন্ড করবে যে ইলেকশন কতটা সফলভাবে আমরা ঠিক করতে পারি, কতটা স্মুথলি ক্ষমতার হস্তান্তরটা হয়। আমার সহবক্তার সূত্র ধরেই বলতে চাই, উনি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলেছেন। এলডিসি গ্র্যাজুয়েশন করার পরে ট্রেড প্রেফারেন্সগুলো ইরোড হবে, সক্ষমতা কমে যাবে রপ্তানিকারকদের, এগুলো তো সত্যি কথা। এখন এলডিসি গ্র্যাজুয়েশন এরকম একটা ইকোনমি করতে পারে যেখানে মেইন যে স্ট্রাকচারাল ইস্যুসগুলো আছে সেগুলো
অ্যাড্রেস করা হয়েছে কিংবা হয়। আমাদের এখানে তো মূল কাঠামোই দুর্বল, যেখানে সিস্টেমিক রুট কজ আমরা আইডেন্টিফাই করতে পারি না, এবং সেটার মূল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি। বাংলাদেশের অর্থনৈতিক সংকট কেবল নীতিগত কিংবা কোনো বৈশ্বিক চাপের ফল নয়। আমি মনে করি যে এর গভীরে রয়েছে প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত দুর্নীতি, যা আমাদেরকে একেবারেই ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদের রেডিনেস কোয়েশ্চেনের সামনে চলে আসে। আমরা সকলেই জানি যে করাপশন হ্যাজ বিকাম, এটা কোনো ঘটনা নয়, এটা একটা সিস্টেম হয়ে গেছে, একটা সিস্টেমিক করাপ্ট ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে আমরা এখন আছি, এবং এখান থেকে আমাদের বেরোতে হবে। আমাদের যে বিগত অভিজ্ঞতা যেটা আমরা দেখেছি, লক্ষ লক্ষ কোটি টাকা যেখানে মিসম্যানেজ হয়েছে, চলে গেছে। তো ব্যাংকিং খাতের দুর্নীতি অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে, এবং সেখানে রাজনৈতিক এবং প্রভাবশালী যে ঋণ, যেটাকে বলা যেতে পারে কানেক্টেড লেন্ডিং, সেই জায়গাটায় আমাদের মনোনিবেশ করতে হবে। প্রভাবশালী ব্যক্তি কিংবা গ্রুপকে যাচাই বাছাই না করে বড় ঋণ দেওয়া, এবং সেই ঋণ তারা যদি শোধ না করে তাদেরকে আবার সেটা রিশেডিউলিং করে দেওয়া, সুযোগ করে দেওয়া, এবং অনেক ক্ষেত্রে রিশেডিউলিংয়ের মাফও করে দেওয়া, এবং রিশেডিউলিংয়ের ক্ষেত্রে একজন অনেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি 12%-এ তার লোন সার্ভিস করেছেন বছরের পর বছর, উনি সেই ফ্যাসিলিটিটা পাচ্ছেন না, এবং যারা দিচ্ছে না, যারা উইলফুল ডিফল্টার, তারা 3-4%-এ তারা পার পেয়ে যাচ্ছে। এই জিনিসটা যেটা তৈরি করে সেটা একটা ক্রস সাবসিডাইজেশনের একটা ইম্প্যাক্ট এই জায়গায় চলে আসে, যেখানে জেনুইন বরোয়ার্সরা এফেক্টেড হয়ে যায়। সুতরাং আমি মনে করি এখানে আমাদের অ্যাড্রেস করা উচিত। আমাদের যে জামানত বা ডিপোজিট সিস্টেম, সেটা বরাবরই দুর্বল, এবং এটা কাগুজে একটা জামানতের মতো। পুনঃতফসিলীকরণের কথা আমি বলেছি। ব্যাংকের মূলধন যেটা উনি উল্লেখ করলেন, এটা একটা ভেরি সিরিয়াস চ্যালেঞ্জ আমাদের আছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, এখন অনেক ব্যাংকেই যে গিয়ে কারো যদি 5 লাখ টাকা থাকে, সেখানে উনি 5 লাখ টাকা উইথড্র করতে পারছেন না, ওনাকে বলা হচ্ছে যে 20,000-25,000-এর বেশি দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমানতকারীদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়। এখন আমানতকারী যদি এক ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং ব্যাংকিং সিস্টেমের উপর কনফিডেন্স লুজ করে বসে, তখন তারা কোথায় যাবে? আমার প্রশ্ন সেই জায়গাতে। সো এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আমি মনে করি যে এই জায়গাতে প্রচুর পরিমাণ দুর্নীতি এখনও বিদ্যমান আছে। লোকসানি প্রতিষ্ঠানগুলোকে যেগুলো আছে সেগুলোকে বারবার বেইল আউট করার নজির আমরা দেখছি, এবং এখানে শাস্তির কোনো এক্সাম্পলারি পানিশমেন্ট যে হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। বিনিয়োগ এবং শিল্পায়নের ক্ষেত্রেও যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি প্রথম আমার রাউন্ডে যেটা বলেছি, সেটা না করার পিছনে আরও অনেক জিনিস পিছনে আছে, যেমন ঘুষ এবং ম্যানেজমেন্ট কস্ট। প্রত্যেকটা যে এজেন্সিতে যেখানে যে লাইসেন্স করতে হয়, বন্ড লাইসেন্স বলেন, আপনি ইম্পোর্ট রেজিস্ট্রেশন, এক্সপোর্ট রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, সব কিছুই তো একটা ব্যবসা করতে গেলে, ইন্ডাস্ট্রি সেট আপ করতে গেলে, বিনিয়োগ করতে গেলে যে পরিমাণ কাগজপত্র আমাদের মাধ্যমে আমাদের যেতে হয়, সেই সব জায়গাতে ম্যানেজমেন্ট কস্ট বেড়ে গেছে, যেই কারণে সৎ উদ্যোক্তারা কিন্তু নিরুৎসাহিত হচ্ছেন বাংলাদেশে। এটা খুব একটা বড় ওয়ার্নিং সাইন। এবং অফকোর্স ফরেন ডিরেক্ট ইনভেস্টররা যদি দেখেন যে এই ধরনের ক্রমান সিরিয়াস চ্যালেঞ্জেস স্টিল এক্সিস্ট হিয়ার, তারা তো ডিসকারেজড হয়ে চলেই যাবেন। রাজস্ব এবং বাজেটেও এটার একটা ইম্প্যাক্ট আমরা দেখি, কারণ আমরা বিশেষ করে দেখি যে যারা বেশ ভালো আয় করে থাকেন, সেটা ব্যবসায়িক আয় হোক কিংবা প্রফেশনাল আয় হোক, তারা সেই ক্ষেত্রে আমরা দেখেছি সবার মধ্যেই কর ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি এখনও কাজ করে, এবং কস্ট ওভাররান, বড় বড় যে সমস্ত প্রকল্প আছে, অবকাঠামোগত যে সমস্ত প্রকল্প বিভিন্ন সরকারি সংস্থাগুলো করে, সেখানে আমরা দেখি যে যেই টাকার মধ্যে এটা করা উচিত ছিল তার থেকে অনেক বেশি সেটা হয়। সেটাও একটা প্রবলেম সেখানে আছে।
সুতরাং এই জায়গাগুলোতে আমি মনে করি যে উই শুড রিয়েলি আমাদের যে রাজনৈতিক সরকার যেটা সামনে আসবে তাদের অনেক কিছু অ্যান্টি করাপশন ফোকাসড রিফর্ম একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি, এবং করাপশনটা মানে শুড বি ওয়ান অফ দ্য প্রাইমারি এজেন্ডা অফ দ্য নিউলি ইলেক্টেড গভর্নমেন্ট। সেখানে কি করা যেতে পারে, বড় যারা খেলাপি আছে তাদের নাম প্রকাশ করা যেতে পারে, রাজনৈতিক ঋণে একদম জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে, প্রত্যেকটা ব্যাংকের বোর্ডকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার স্বাধীনতা দিতে হবে, এবং যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা আসবেন শেয়ার হোল্ডিং ডিরেক্টর ছাড়া তাদের কোয়ালিফিকেশন, তাদের ক্যাপেবিলিটি এগুলো অ্যানালিসিস করে তাদেরকে সে সমস্ত জায়গায় পোস্টিং দেওয়া উচিত। অপরাধমূলক ঋণে ফৌজদারি মামলার প্রভিশন অবশ্যই এনফোর্স করতে হবে, এবং বড় বড় যে সমস্ত আমাদের প্রকল্পগুলো হয় সেই জায়গাতে অডিটটা আরও স্ট্রং করতে হবে। কর প্রশাসনে আমাদের ডিজিটাল ট্র্যাকিং আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এবং হুইসেল ব্লোয়ার যারা আছেন বাংলাদেশে এই কালচারটা এখনও সেরকম গ্রো করেনি, করা উচিত। অনেকেই সৎ আছেন বিভিন্ন সংস্থায়, সেটা সরকারে হোক, বেসরকারি প্রতিষ্ঠানে হোক, ব্যাংকে হোক, হুইসেল ব্লোয়ার প্রোটেকশনটা কিন্তু অনেক জরুরি। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে যে বিগত ব্যাংকের অনেক উচ্চ পর্যায়ের এমডি, ডিএমডি যারা লোন স্যাংশনের সঙ্গে জড়িত ছিলেন, অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু অনেস্ট এবং তাদের কোনো উপায় ছিল না, বিকজ তারা সামাজিকভাবে হয়তো অতটা স্ট্রং না, তাদের ফ্যামিলি ইজ ডিপেন্ডেন্ট অন দেম, তারা কি করবে? সো তারা যদি হুইসেল ব্লো করতে চায় সেই ক্ষেত্রে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং তাদেরকে জেলে না পড়ে ভবিষ্যতের রাজনৈতিক সরকার যদি তাদেরকে কনফিডেন্সে নিয়ে এই জিনিসগুলো অ্যাড্রেস করে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে উই ক্যান সি সাম গুড রেজাল্টস। আমি আশা করব যে সরকার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আগামী সরকার গঠন করবেন, তারা দুর্নীতিকে নাম্বার 1 চ্যালেঞ্জ হিসেবে নিয়ে। এমনি রাজনৈতিক দলগুলো তো ক্যাম্পেইনে আছে এবং তারা কি করবে না করবে সেটাও একটা ধারণা দেবার চেষ্টা করছে। সো যে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলছেন, আপনারা কি দেখছেন তাদের মধ্যে যে এইসব বিষয় অ্যাড্রেস তারা করবেন বা সেরকম কোনো অঙ্গীকার করছেন বা অঙ্গীকারের মধ্যে কোনো দৃঢ়তা আছে? দুর্নীতি ইস্যুটা নিয়ে প্রধান দুটো রাজনৈতিক শক্তি কথাবার্তা বলছে বটে, কিন্তু বাকি বিষয়গুলো অত্যন্ত জরুরি। দুর্নীতি নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, দুটো রাজনৈতিক দলের মধ্যে তো আমরা দেখেছি, একটা দল তো 31 দফা তাদের যে প্রণয়ন করেছে, এবং অন্য যে দল সেই দলের কিন্তু আমরা দেখেছি দ্য মেইন ফোকাসই কিন্তু দুর্নীতি। সুতরাং আমাদের আশা থাকবে যে এইটাকে তারা মেইন ফোকাস হিসেবে নিয়ে তাদের সমস্ত কর্মকাণ্ড তারা পরিচালনা করবেন, যাতে করে এই মূল স্ট্রাকচারটা, ফাইন্যান্সিয়াল সেক্টরের মূল স্তম্ভটা যদি আমরা আবার ঠিক না করতে পারি, বেসিক ফাউন্ডেশনই কিন্তু নড়ে গেছে। সুতরাং এখানে হয়তো আপনাকে ফ্রেশ স্টার্ট করতে হবে, কিংবা এক্সিস্টিং যেটাকে আছে সমস্তটাকে একেবারে জিরো করে দে, ইউ হ্যাভ টু বিল্ড অ্যাগেন দ্য বেসিক ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন, যে সমস্ত মানে আপনার যে ইয়েটা দরকার সেইটা আপনাকে শক্ত করতে হবে, এবং সেই ক্ষেত্রে সকলের সহযোগিতাই প্রয়োজন। যদি এটা না করতে পারি, ওই এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে উইল বি ফেসিং মেনি মোর চ্যালেঞ্জেস। আমি 2025 সালের ফেব্রুয়ারি মার্চে আমি প্রথম ব্যক্তিখাত থেকে এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে আমার মতামত জানিয়ে একটা লিডিং পত্রিকায় আমি আমার অপিনিয়ন দিয়েছিলাম। তো তারপরে অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দ ওনারা নিয়েছেন। এখনও ইটস আ বিগ চ্যালেঞ্জ। আইসিসি আয়োজিত একটা সভা এটা নিয়ে ডিবেট হচ্ছে। যদি আমরা এইগুলো কোর ইস্যুসগুলো অ্যাড্রেস না করি, আমার মনে হয় ইট উইল বি আনওয়াইজ টু টেক দিস ডিসিশন। ডক্টর হাসান হাবিব। জি, যদি করাপশনের কথা বলেন, পলিটিক্যাল যদি পার্টিকুলার কথা বলি, করাপশনের তো একটা বড় সিম্বল হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, জাস্ট খালি একটা কমেন্ট করি যে পলিটিক্যাল পার্টি করাপশন সম্পর্কে ওনারা আগেও বলেছে, সবসময়ই বলেছে, মানে আগের ইতিহাসের দিকে তাকিয়ে এখন ওনারা কি বলছে একেবারে ওইটার কথা চিন্তা করে মানুষ ভোট দিবে, এটা ঠিক আমার কখনো মনে হয় না। কারণ এই কথাগুলো ওভার দ্য ইয়ার্স আমরা বলে এসেছি। ব্যাংকিংয়ের যদি করাপশনের কথা বলেন, যেমন ভালো চিন্তা করে দেখেন, আমরা এনপিএল, নন পারফর্মিং লোনকে যেভাবে ডিফাইন করি, ওইটা কিন্তু আসলে আমাদের যে এনপিএল, এটা আসলে ওই অর্থে এনপিএল না।
এটা পিওর ফাইন্যান্সিয়াল ক্রাইম। এবং এইটা কখনো ব্যাংক ম্যানেজ করতে পারবে বলে আমি মনে করি না। খেয়াল করেন, কোনো দেশে, একটা দেশে আমরা যখন ব্যাংক যখন লোন দেয়, এই টাকাটা ফেরত আনতে গেলে কয়েকটা দিক থেকে প্রেশার ক্রিয়েট করতে হয় টাকাটাকে ফেরত নেওয়ার জন্য। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রেশার যেটা আমরা বলি সেটা হলো লিগ্যাল প্রেশার। তার মানে একজন বড়োয়ারের মধ্যে এই ভীতি থাকতে হবে যে আমি যদি লোনটা পরিশোধ না করি তাহলে আমাকে আইনের আওতায় আসতে হবে এবং আমার পানিশমেন্ট হবে। এই ভীতিটা আমরা দেখিনি। তার মানে একটা ব্যাংকের ইন্টারনাল লোন প্রসেসিং সিস্টেম যতই স্ট্রং হোক, তারপরে ওই ঝুঁকি থাকবেই যে যেহেতু লিগ্যাল প্রেশার উইক, সুতরাং টাকা ফেরত কেউ নাও দিতে পারে। যেখান থেকে একটা প্রবলেম হয়, যেটাকে ব্যাংকিংয়ের ভাষায় আমরা বলি প্রবলেম অফ মরাল হ্যাজার্ড, যেটা অন্য দেশে হবে না। আচ্ছা, আরেকটা হলো সোশ্যাল প্রেশার, যেটা আসিফ ভাই ওটা রেফার করছিলেন। সোশ্যাল প্রেশার কোথায়? নেপালের মতো কান্ট্রিতে শুধুমাত্র সোশ্যাল প্রেশারকে ব্যবহার করে ওরা এনপিএলকে অনেকটা কন্ট্রোলের মধ্যে রেখেছে। এনপিএল হলেই গাড়ির লাইসেন্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিভিন্ন ডিসপ্লেতে দেখানো হচ্ছে যে কারা কারা ডিফল্টার, এবং এটা কাজ করছে। আর আমাদের দেশে এই ধরনের কোনো সোশ্যাল প্রেশার কিন্তু আমরা কখনোই ক্রিয়েট করতে পারি না। না, মোটা দাগে ওই যে আমরা অনেক সময় এর আগে দুর্নীতি নিয়ে আলোচনা হলে বলা হতো যে একটা সামাজিক ঘৃণা তৈরি করা দুর্নীতিবাজদের ভিতরে, সেটা তো কখনো হয়নি, বরং তাদেরকে আমরা পাওয়ারফুল ভাবা, আমরা পাওয়ারফুল ভাবছি যারা উইলফুল ডিফল্টার। এবং ওই উইলফুল ডিফল্ট কিন্তু কখনো তাকে নন পারফর্মিং লোন বলা উচিত না। দিস ইজ সিম্পলি পাবলিক মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, এবং এটা কিন্তু ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম। সুতরাং ফাইন্যান্সিয়াল ক্রাইম হ্যান্ডেল করার দায়িত্ব কি ব্যাংক ম্যানেজমেন্ট? ব্যাংক ম্যানেজমেন্টের এটা কি সম্ভব? ব্যাংক ম্যানেজমেন্ট সহায়তা করবে। যেমন ইদানিং আমরা শুনছি যে মানি লন্ডারিং কে ঠেকাবে? যে টাকা বাইরে চলে গেছে কে আনবে? ব্যাংক আনবে। ব্যাংক কী করে আনবে মানি লন্ডারিং যে টাকা বাইরে চলে গেছে? ব্যাংকের জন্য এটার নাম হলো কমপ্লায়েন্স রিস্ক। আমি কমপ্লায়েন্স ঠিক মতো করেছি কিনা আপনি চেক করেন। আমি যদি কমপ্লায়েন্সে কোনো ভুল করে থাকি, ইয়েস, এটা ক্রাইম রিস্কেরও পার্ট। আপনি যদি কারোর সাথে তাকে টাকাটা নিয়ে যাওয়ার ব্যাপারে সরাসরি হেল্প করে থাকেন, সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে তারা রেসপন্সিবল। যখন গভর্নমেন্ট স্পন্সর্ড কোনো কিছু হয়, ব্যাংকের মতো একটা, প্রাইভেট ব্যাংকের মতো একটা এনটিটি কী করে এই টাকাটা বিদেশ থেকে নিয়ে আসবে? তার মানে আমি মনে করি উইলফুল ডিফল্ট হলে সেটা ব্যাংকের দায়িত্ব। উইলফুল ডিফল্ট এবং ট্রেড বেস মানি লন্ডারিং, যে টাকাটা বাইরে চলে যাচ্ছে, এইখানে নেতৃত্বে কিন্তু সরকারকে থাকতে হবে, এবং তারা সহায়তা নেবে হলো সরাসরি ব্যাংকে। ইয়েস, অনেক ক্ষেত্রে তাদের যদি রেসপন্সিবিলিটি থাকে ফাইন্যান্সিংয়ের ব্যাপার বা অন্য কিছুগুলো আসবে। সুতরাং এই যে ক্রাইমগুলো, যেটা বড় দুটো ক্রাইম, এই দুটো ক্রাইমের ক্ষেত্রে গভর্নমেন্টকে কিন্তু নেতৃত্ব দিতে হবে। কিন্তু ইদানিং কিন্তু শুনছি তারা বলছেন যে না, এটা ব্যাংকারকেই নিজেকে করতে হবে। ব্যাংকাররা নিজেকে করতে আপনি বলতে পারেন পারবে। আপনি ক্রস বর্ডারে যে এগ্রিমেন্টগুলো সাইন ঠিক মতো এখনও করতে পারেননি, আপনি বিদেশে এখনও অ্যাসেট ফ্রিজ করতে পারেননি ঠিক মতো, করছেন হয়তো, তারা এই জিনিসগুলো করবে। প্রাইভেট একটা ব্যাংক করবে। যদি সরকারি ব্যাংকের কথা যেটা আসিফ ভাই বলছিলেন, সরকারি ব্যাংকগুলোকে আপনি কমার্শিয়াল ব্যাংক হিসেবে অপারেট করতে আগে দেন তো। ওনাদের নাম দিয়েছেন কমার্শিয়াল ব্যাংক, ওনারা কি আদৌ কোনো কমার্শিয়াল ব্যাংক? তাকে যদি বলেন কমার্শিয়াল ব্যাংক, অ্যালাউ দেম টু ওয়ার্ক অ্যাজ কমার্শিয়াল ব্যাংক। তাদেরকে কন্ট্রোল করবে সেন্ট্রাল ব্যাংক, তাদেরকে মিনিস্ট্রি কন্ট্রোল করবে না, প্রথমত। দ্বিতীয়ত, তাদেরকে সরকার, ডিরেক্টররা যেরকম ইনস্ট্রাকশন দেয়, সরকার ওইরকম ইনস্ট্রাকশন দেয়। তাহলে তো একই কথা হলো। আপনি যদি কমার্শিয়াল ব্যাংক বলেন, আপনি তাকে বলতে পারেন না এটা করেন, সরকার এটা করেন, তার নাম কমার্শিয়াল ব্যাংক দেন। ওনাদেরও কিন্তু একটা দুঃখের জায়গা আছে, যেটা হয়তো কেউ বলে না। কমার্শিয়াল ব্যাংকে আপনি স্পেশালাইজড ব্যাংকের মতন ব্যবহার করেন, আবার বছরের শেষে কম্পেয়ার করেন সোনালী ব্যাংকের সাথে প্রাইভেট ব্যাংকের। ইজ ইট জাস্টিফাইড? নো। আমি বড় বড় প্রতিষ্ঠানে স্টাডি দেখেছি, তারা বলেছেন যে সরকারি ব্যাংকে বাজেট থেকে এই পরিমাণ ক্যাপিটাল দেওয়া হচ্ছে। যেমন একটা এক্সাম্পল দিই আমি, একবার সরকারি ব্যাংক যমুনা ব্রিজের জন্য যে বিদেশ থেকে যত এলসি ওপেন করা হয়েছে, সরকার একটা চার্জ তাকে দেয়নি। না দেওয়ার পরে বছরের শেষে আপনি বলছেন যে বাজেট থেকে এই পরিমাণ টাকা এই ব্যাংকে দেওয়া হয়েছে। এটা কি রাইট ক্যালকুলেশন হলো? বরং আপনাকে তার যে প্রাপ্য যে কি বলে চার্জেস, সেটা প্রথমে দিতে হবে বাজেট থেকে। দেওয়ার পরে আপনাকে বলতে হবে তাকে কোনো ক্যাপিটাল দিচ্ছেন কিনা। সরকারি ব্যাংকগুলোতে ইনএফিসিয়েন্সি আছে, বাট সরকারি ব্যাংকগুলোকে যদি আপনি ব্যাংক বলেন, আপনি কমার্শিয়াল ব্যাংক বলেন, তাকে কমার্শিয়াল ব্যাংক হিসেবে অপারেট করতে দেন। আর যদি এগুলোকে স্পেশালাইজড ব্যাংক বলেন, তাহলে সরকার তাদেরকে ডিরেকশন দিয়ে সেই জায়গাটায় নিয়ে যাক। আর বোর্ড, আপনারা যে বোর্ডগুলো আপনারা বানাচ্ছেন, যে বোর্ডগুলো দেওয়া হচ্ছে, যেমন এটা অনেক বোর্ডের লোকজন হয়তো আমার এই কথাটা শুনলে তারা অন্যভাবে নেবেন ব্যাপারটা। আমি অনেক দেশে ফিট অ্যান্ড প্রপার টেস্ট বলে কথা আছে একটা।
বিদেশে যেমন একটা ফিট অ্যান্ড প্রপার টেস্টের একটা জায়গা হলো যারা বোর্ডে থাকবেন তাদেরকে ব্যাংকিং বুঝতে হবে, ব্যাংকিং জানতে হবে। উনি হতে পারেন শেয়ার হোল্ডার, ইন্ডিপেন্ডেন্ট হলে তো অবশ্যই প্রফেশনাল হতে হবে, ব্যাংকিং বুঝতে হবে। আপনি ইউরোপের অনেক কান্ট্রিতে আমরা যেমন এই যে ব্যাংকারদের প্রফেশনাল পরীক্ষা হয় না, আইবিবি পাশ করতে হয়, এটা ডিরেক্টরদের পাশ করতে হয়, ডিরেক্টরকে পাশ করতে হয়। এটা একটা বেসিক নলেজ যে আমি ব্যাংকিং বুঝি, আমি ব্যাংকিং জানি, না হলে আমি বোর্ডে গিয়ে কী করে কন্ট্রিবিউট করব। আমি ম্যানেজমেন্টের একটা লোন দেওয়ার ডিসিশন যদি বোর্ডে অ্যাপ্রুভ হয় তাহলে ওনাকে কি পরিমাণ ব্যাংকিং জানতে হবে ওই লোনটা অ্যাপ্রুভ করার ক্ষেত্রে। তাহলে দেখেন ভিতরে কতগুলো নড়বড়ে জায়গা আছে যেগুলোকে আমরা কোনোভাবেই অ্যাড্রেস করিনি। ব্যাংক প্রফেশনাল দিয়ে চলবে, তাদেরকে দায়িত্বও নিতে হবে, তাদেরকে আপনি পেমেন্টও করবেন, দায়িত্বও নিতে হবে। এখন এই যে যদি ক্রাইম অনেক কিছু ব্যাংকের বোর্ডে অনেক কিছু আমি মনে করি হয় ওনারা এটা না বুঝে করেন। আপনি বোর্ডকে কেন দায়িত্ব দিয়েছেন লোন অ্যাপ্রুভাল করার জন্য? এটা কি বোর্ডের দায়িত্ব হওয়া উচিত? এটা দায়িত্ব নেবে ম্যানেজমেন্ট, তারা দেখলো আপনি বোর্ডে নিয়ে যাচ্ছেন। বোর্ডে আমরা 2-3 ঘন্টা বোর্ডে বসে এই এতগুলো কোটি কোটি টাকার এই সমস্ত অ্যাপ্রুভাল আমরা কেন দেব? আর আমরা যদি দেই তাহলে সেটা দায় দায়িত্ব আমাকে যদি নিতেই হয় তাহলে প্রথমত আমাকে জানতে হবে, দ্বিতীয়ত আমার এডিকুয়েট সময়ের প্রয়োজন, তৃতীয়ত আমার কম্পেনসেশন প্রয়োজন। না হলে বোর্ডকে যেভাবে বর্তমানে ডিজাইন করা আছে, এই বোর্ডে যেভাবে লোনগুলো অ্যাপ্রুভাল হচ্ছে, আমি তো সিস্টেমের মধ্যেই দেখতে পারি যে এগুলোতে প্রবলেম হবে। সুতরাং ক্রাইমের এলিমেন্টগুলো সবসময় যে আপনি জেনে শুনে করছেন, ইচ্ছে করে করছেন তা না, সিস্টেম আপনাকে অ্যালাউ করছে টু ডু দ্যাট। মিস্টার আসিফ ইব্রাহিম, আপনি বলবেন, কিন্তু আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই আমি, যে সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের উন্নত দেশগুলোতে মানে একটা অর্থনীতির রিফ্লেকশনটা বোঝা যায় তার পুঁজিবাজারের দিকে তাকালে আসলে অর্থনীতিটা কেমন, এবং রাজনৈতিক উত্থান পতন, সামাজিক অস্থিরতার সঙ্গেও তার পুঁজিবাজারের ওঠানামা আমরা দেখতে পাই। বাংলাদেশে কেন পুঁজিবাজার আসলে সেই জায়গাটা নিতে পারলো না? এবং যেহেতু আপনি পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ছিলেন আর কি, আপনার কাছে একটু বুঝতে চাই। আপনি অবশ্যই ডক্টর হাবিবের কথার প্রেক্ষিতে যদি কিছু বলবার থাকে তার প্রেক্ষিতে। তারপরে প্রথমে আমি বলেছি যে দীর্ঘমেয়াদী প্রজেক্ট লোন ব্যক্তি খাতের বিশেষ করে এটার সোর্স হওয়া উচিত ছিল পুঁজিবাজার বাংলাদেশে, কিন্তু দুঃখজনকভাবে আমরা সে জায়গায় যেতে পারিনি। আমরা ব্যাংক ডিপেন্ডেন্ট হয়ে গেছি অনেক বছর থেকেই, এবং যে কারণেই আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ অ্যাবিউজ হয়েছে থ্রু দ্য এনপিএলস অ্যান্ড মানি লন্ডারিং যেগুলো হয়েছে। আমাদের যে কোর ইস্যুসগুলো আছে সেখানে বাজার কারসাজি ইজ ওয়ান অফ দ্য মেইন কালপ্রিট বলে আমি মনে করি। যদিও রেগুলেটরি এজেন্সি বিসেক চেষ্টা করছে এগুলো কিভাবে বন্ধ করা যায়, এখনও কিন্তু কিছু যারা আইডেন্টিফাইড, কিছু নন আইডেন্টিফাইড গ্রুপ আছেন যাদের দ্বারা এই শেয়ার দর এখনও নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে, এবং আগেও ছিল এবং এখনও হচ্ছে। এটা বন্ধ করতে হবে। ইপিএস, ভুয়া ডিভিডেন্ড, যেগুলোর কোনো স্বচ্ছতা নেই, যেটার পিছনে কোনো শক্ত ক্রেডিট রেটিং বেসিস নেই, এগুলোকে অ্যাড্রেস করা উচিত। অবশ্যই ক্রেডিট রেটিং আমাদের যে বর্তমান সিস্টেমটা আছে এটাকে আরও শক্ত করতে হবে এবং এখানে স্বচ্ছতা নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস আমরা বিগত সালগুলোতে দেখেছি যে কোনো ইনিশিয়াল পাবলিক অফারিং যখন বাজারে এসছে সেটা অনেক ক্ষেত্রেই অতি মূল্যায়িত হয়েছে, যে প্রপার ভ্যালু যেটা হওয়া উচিত ছিল সেই আইপিও সেই শেয়ারগুলোর, সেটা হয়নি, এবং যেই কারণে নট অনলি রিটেল ইনভেস্টর এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও অনেক ক্ষেত্রে তারা এইটার জন্য সাফার করেছেন। সুতরাং আমি মনে করি যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এই সমস্ত প্রভাবশালী গ্রুপের বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান নিতে হবে, এবং বাজারে যে তারল্য সংকট আছে সেই তারল্য সংকটটাকে তাদেরকে মোকাবেলা করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে যদি একটা আইপিও আসে কিংবা এসএমই বোর্ডে একটা কোম্পানি যদি আসে, সেই কোম্পানিটার আসলে ভিত্তি আছে কিনা, আর দে রিয়েলি জেনুইন, আর দে ব্যাকড বাই দ্য অ্যাসেটস, আর দে ব্যাকড বাই দ্য ভবিষ্যতের বিজনেস প্ল্যান, এই সমস্ত জায়গাগুলোতে আমি মনে করি রেগুলেটরি এজেন্সির আরও
কাজ করা উচিত। এবং এখানে এটা শুধু বিসেক একাই পারবে না, এখানে দেশের যে দুটো মূল স্টক এক্সচেঞ্জ আছে এবং মার্কেট ইন্টারমিডিয়েটারি যারা আছে, সেখানে সিডিবিএল আছে, সিসিবিএল আছে, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন আছে, তারপরে আপনার ওই যারা ওই যে মিউচুয়াল ফান্ড করে তাদের একটা সংস্থা আছে, সবাইকেই একত্রীভূত হয়ে একটা কম্বাইন্ড ওয়েতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার চিন্তা করতে হবে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম, কয়েকদিন আগে আমাদের এই একটা চেম্বারে গভর্নর মহোদয় এসেছিলেন এবং উনি তার বক্তব্যে বললেন যে বিগত সালগুলোতে, বিশেষ করে গত বছর উনি দায়িত্ব নেওয়ার আগে, লিকুইডিটি একটা বড় সমস্যা ছিল এবং লিকুইডিটি বড় সমস্যা হওয়ার কারণে যে পরিমাণ মানি ইন সার্কুলেশন অ্যাভেলেবল ছিল তার একটা বিরাট অংশ কিন্তু বিগত সবসময়ই দেখেছি যে সরকার ওইটার একটা বড় অংশ নিয়ে গেছে ফ্রম দ্য ব্যাংকিং সেক্টর, যে কারণে আপনার প্রাইভেট সেক্টরের জন্য যে টাকাটা অ্যালোটেড হওয়ার কথা কিংবা অ্যালোকেটেড হওয়ার কথা কিংবা অ্যাভেলেবল থাকার কথা সেটা ছিল না। কিন্তু এবার উনি বলেছেন যে এই সরকার তার সমস্ত খরচ নিয়ে যাওয়ার পরও দেয়ার উইল বি সাফিসিয়েন্ট ফান্ড রেডি ফর দ্য প্রাইভেট সেক্টর। সেটার মাধ্যমে যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বাড়ানো যায়, সেই ক্ষেত্রে ব্যাংকেরও আরও একটা রোল আছে। কারণ ব্যাংকস আনফর্চুনেটলি, আপনি আমার সঙ্গে হয়তো এগ্রি করবেন, বিগত 1-1.5 বছরে কিংবা 2 বছরে তাদের নিজস্ব ব্যালেন্স শিট ঠিক রাখার জন্য কিন্তু তারা লেন্ডিংয়ে, প্রাইভেট সেক্টর লেন্ডিং থেকে কিছুটা সরে এসে ট্রেজারি বিলে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে। গভর্নমেন্ট সিকিউরিটিতে জিসেকে যেহেতু এখন ভালো একটা রিটার্ন পাওয়া যাচ্ছে, তো ব্যাংকসরা যদি ওইদিকে আবার ফোকাসড হয়ে যায়, কমার্শিয়াল ব্যাংকসরা লেন্ডিং না করে যদি ব্যালেন্স শিট ঠিক রাখার জন্য গভর্নমেন্ট সিকিউরিটির উপর আস্থাশীল হয়ে পড়ে, সেটাও কিন্তু ইনভেস্টমেন্ট এবং লোকাল বিনিয়োগের জন্য এবং এটা একটা সুখকর সিগন্যাল না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কাজ করার স্কোপ আছে এবং অবশ্যই আমাদেরকে ভবিষ্যৎ ইনভেস্টমেন্টসগুলো যেন আমরা ক্যাপিটাল মার্কেট থেকে আনতে পারি, সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। কারণ ক্যাপিটাল মার্কেট আপনার জিডিপি রেশিও টু আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন এখন যেখানে আছে, সেখান থেকে যদি আপনি ভালো একটা উচ্চমাত্রায় না নিয়ে যেতে পারেন, দ্যাট ইজ নট সামথিং দ্যাট ইজ ডিজায়ারেবল। আমাদের অবশ্যই ক্যাপিটাল মার্কেটকে আরও অনেক স্ট্রেংথেন করতে হবে। ডক্টর শাহ হাসান হাবিব। জি, এই আসিফ ভাইয়ের কথা ধরে একটা জিনিস বলি যে মানে আমরা যা হওয়া উচিত সেখান থেকে ক্যাপিটাল মার্কেটের দূরত্ব কতটুকু, একটা এক্সাম্পল দেই। ডেভেলপ কান্ট্রিগুলোতে ব্যাংক ছাড়া যে বাকি অংশটা, তার মানে ক্যাপিটাল মার্কেট, বন্ড মার্কেট, এই পার্টটা ব্যাংকিংয়ের অংশ থাকে হলো 30-40%, তার মানে বাকিটাই অংশ। ডেভেলপিং কান্ট্রিতে এই প্রপোর্শনটা হলো 50-60-65, 50-60-65, এটা হলো ডেভেলপিং কান্ট্রিতে মানে ইয়ার পার্টটা আর কি, ব্যাংকিংয়ের পার্ট। আর আমাদের এখানে ব্যাংকিংয়ের পার্টটা মোর দেন 80%। এইটা ইন্ডিকেট করে আমাদের মার্কেট কতটা ইম্যাচিউরড, এবং এইটা হলো ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্সিং আমাদের এখানে যেটা। আর পুঁজিবাজারটা হলো ডিরেক্ট মোড অফ ফাইন্যান্সিং, আমরা সরাসরি ফাইন্যান্সিং করব। সারা পৃথিবীর পুঁজিবাজারের রেট সব সময় ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্সিং থেকে বেশি হবে, সুতরাং অ্যাট্রাকশনটা সেখানেই থাকার কথা। এবং ওইটাকে অ্যাট্রাকটিভ করতে গেলে যেমন ভিতরে যাতে কোনো ম্যানিপুলেশন না হয়, লগুলো ঠিক থাকে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হলো আমার ফাইন্যান্সিয়াল লিটারেসি লেভেলটা কোথায়, আমি এই জিনিসগুলো বুঝি কি না। আপনি দেখবেন বিভিন্ন দেশে যারা পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করে, এদের প্র্যাকটিসটা শুরু হয়েছে স্টুডেন্ট লেভেল থেকে, তারা শেয়ারে ইনভেস্টমেন্ট করে। মানে এটা কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি, এটা ঠিক ইনভেস্টমেন্ট না, ওদেরকে লিমিট দিয়ে দেওয়া হয়। আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি কিন্তু ইদানিং আমরা চেষ্টা করছি আমাদের কন্টেন্টে নিয়ে আসার জন্য। ফাইন্যান্সিয়াল লিটারেসি ডেভেলপ না করলে, আমি যদি লিটারেট হই তাহলে আমি কেন ব্যাংকে কম টাকা রেখে ফাইন্যান্সিয়ালি লিটারেট হই, আমি ব্যাংকে মানে কম রিটার্ন কেন আমি নেব, আমি পুঁজিবাজারে নেব। কিন্তু সাইকোলজি আমাদের, আমরা পুঁজিবাজারে যাই না বুঝে যাই, যাওয়ার পরে যখন আমি টাকা পয়সা হারাই তখন আমি মনে করি সরকার দায়ী, দিস দায়ী। হ্যাঁ, তাদের কিন্তু পুঁজিবাজার এমন একটা জায়গা যেখানে ডিরেক্ট মোড অফ ফাইন্যান্সিংয়ে ওটা কিন্তু লেস রেগুলেটেড, সক্ষম হয়ে সেখানে যাওয়া উচিত। তো এই মাইন্ডসেটটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে বলে আমি মনে করি না। প্রাতিষ্ঠানিক দুর্বলতা, লিগ্যাল উইকনেস, সেগুলো তো আছেই, এই মাইন্ডসেটটা কিন্তু নাই। তার মানে এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটাই যে মেইন চ্যালেঞ্জ, এই জায়গাটা পুঁজিবাজারের ক্ষেত্রে মানুষের মধ্যে আমি দেখিনি। আর এই যে আপনি বন্ড মার্কেটের কথা বলছেন, পুঁজিবাজার উন্নয়নের কথা বলছেন, যদি রিয়েলি এটা চিন্তা করে থাকেন আপনি,
তাহলে রিফর্ম প্রসেসে ব্যাংকের পাশাপাশি নন ব্যাংকগুলো যারা পুঁজিবাজারের সাথে কানেক্টেড, যারা লং টার্ম ফাইন্যান্সিং করবে, যে কথাটা আসিফ ভাই বলছিলেন, তা তাদেরকে যথাযথ গুরুত্ব দেয়া হলো না কেন? আপনি ব্যাংকে গুরুত্ব দিলেন, তাহলে ব্যাংকে তো আপনি এমনভাবে ইনসেন্টিভাইজ করবেন যাতে ব্যাংক থেকে লং টার্ম লোনটা নন ব্যাংকের দিকে যায়। নন ব্যাংকের দিকে যাওয়া মানে কিন্তু পুঁজিবাজারের দিকে শিফট করা, তারা পুঁজিবাজার দিয়ে কানেক্টেড। আপনি দেখেন নন ব্যাংক কিন্তু কাজ করবে হলো লিঙ্কেজ বলি আমরা, ওরা সিকিউরিটিজ কম্পোনেন্ট আর নন সিকিউরিটিজ কম্পোনেন্টের মধ্যে। সিকিউরিটিজ কম্পোনেন্ট হলো পুঁজিবাজার, নন সিকিউরিটিজ হলো ব্যাংক। কিন্তু আপনি দেখবেন আইপিডিসি, আইডিএলসি, ওনারা সব নন সিকিউরিটি কম্পোনেন্টে কাজ করে, ওনারা ব্যাংকের মতোই কাজ করে। তাহলে আপনি ওই ধরনের ইনসেন্টিভ, আমি তো আশা করছিলাম যে রিফর্মসের আওতায় এমনভাবে ইনসেন্টিভ তৈরি হবে যাতে নন ব্যাংকগুলো তারা প্রজেক্ট লোনের দিকে মনোযোগ দেয় এবং তারা পুঁজিবাজারের দিকে আকৃষ্ট হয়। এখন আপনার যার ফলে মানে রিফর্মসের অ্যাপ্রোচটা এমন হয়েছে, লোকজন মনে করা শুরু করেছে নন ব্যাংক মানেই খারাপ। আমি তো আপনাকে বলতে পারি বাংলাদেশের কয়েকটা নন ব্যাংক আছে যেগুলো আপনার ব্যাংকের থেকে অনেক ভালো। একটা হলো যারা খারাপ তাদেরকে আপনি ডিসইনসেন্টিভ দেবেন, কিন্তু যারা ভালো তাদেরকেও তো আপনাকে ইনসেন্টিভ দিতে হবে। আইডিএলসি তো অনেক ভালো করছে, আইপিডিসি তো অনেক ভালো করছে। তাহলে নন ব্যাংকে যদি এগুলো আলাদা আলাদা ডিসিশন না, কিন্তু আপনি পুঁজিবাজারকে প্রমোট করছেন মানে নন ব্যাংকে প্রমোট করতে হবে। আস্তে আস্তে প্রজেক্ট লোনগুলো ওখানে নিয়ে যেতে হবে। দেখেন ব্যাংকে দিয়ে আপনি সেই কাজ করাচ্ছেন যেটা তার করার কথা ছিল না। আর আমি যদি সেটা না করি, আর মজার ব্যাপার হলো ব্যাংকাররা সেটা নন ব্যাংকের স্টাইলে করছে না, নিজের স্টাইলে করছে। তার মানে নন ব্যাংকের স্টাইলে যদি মানে ব্যাংকিংয়ের স্টাইলে যদি নন ব্যাংকের কাজ করেন তো ডিফল্ট তো হবেই। আপনি দেখেন প্রজেক্ট লোন তো কখনো ব্যাংকে দেওয়ারই কথা ছিল না, এবং নন ব্যাংকের অ্যাপ্রোচটাই খুব ডিফারেন্ট। থিওরি কতটা এটাকে আলাদা করে দেয় যে ছাতের নিচে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেবেন, ওই ছাতের নিচে আপনি প্রজেক্ট লোন দেবেন না। অথচ একটা ব্যাংকে এগুলো এমনভাবে আমরা পরিচালিত করি, আজকে যিনি প্রজেক্ট লোনের হেড কালকে উনি ওয়ার্কিং ক্যাপিটাল লোনের হেড হয়ে যাচ্ছেন। তার মানে আমরা এতই তাড়াতাড়ি নিজেকে অ্যাকোমোডেট করে ফেলতে পারি যে আমার রিস্ক বুঝি যে আমরা একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে গিয়ে এফিশিয়েন্টলি এই জিনিসগুলো করছি। সুতরাং ইন্টারনাল যে মানে আন্ডারস্ট্যান্ডিং থেকে এই জিনিসগুলোকে পরিকল্পিত উপায়ে একেবারে রিফর্মসের আওতায় নিয়ে এসে পুঁজিবাজারের জন্য আমরা কাজ করছি, আমার কিন্তু রিফর্মস দেখে সেটা মনে হয়নি। সুতরাং এটাকে যদি, যেমন আপনি রিফর্মস, আমার ধারণা ছিল রিফর্মস তৈরি হবে এইভাবে যে আমি এখান থেকে শুরু করছি, ওই ওয়ালে গিয়ে পৌঁছাবো, এবং একসাথে এখানে ব্যাংক, এখানে নন ব্যাংক, এখানে পুঁজিবাজার, এখানে ইন্স্যুরেন্স কোম্পানি কমপ্লিমেন্টারি কাজ করবে। এই আপনার যারা এই গভর্নমেন্ট তারা একটা সার্টেন লেভেল পর্যন্ত নিয়ে যাবে, পরের গভর্নমেন্ট সেখান থেকে শুরু করবে। রিলে রেসের মতো। সো আমরা একটু শেষের দিকেও প্রত্যেকের জন্য 5 মিনিট করে সময় আলোচনাটাকে র্যাপ আপ করবার জন্য আপনি। চ্যালেঞ্জের কথা তো সব মানে আমরা অনেক আলোচনা করলাম, প্রবলেমসগুলো আইডেন্টিফাইড। তো এখন কথা হচ্ছে যে পলিটিক্যাল উইল আছে কিনা সমাধান করার জন্য, এবং পলিটিক্যাল উইল ব্যাকড বাই ইমপ্লিমেন্টেশন, এটা বরাবরই আমাদের প্রয়োজন। একটা খুব মজার সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের ভেরি সিনিয়র বিজনেস লিডার, সবাই তারা চেনেন ওনাকে, মাহবুবুর রহমান সাহেব, আইসিসি বাংলাদেশের সভাপতি, প্রাক্তন ঢাকা চেম্বার সভাপতি, বিসিসিআই সভাপতি ছিলেন। উনি বলেছেন যে 1992 সালে যে সমস্ত সমস্যার কথা ব্যবসায়ী সম্প্রদায় বলতো, এখনও এত বছর পরে, 34 বছর পরে এসেও এখনও আমরা একই সমস্যার কথাগুলো বলছি। তার মানে কি? তার মানে সামওয়্যার ডাউন দ্য লাইন আমরা যে পলিসির আপনার এজেন্ডা বললেন, ইলেকশন ম্যানিফেস্টো, সেগুলো বিগত অনেক নির্বাচনগুলোতেই এসছে, সবগুলো রাজনৈতিক দলগুলো থেকেই এসছে। আমরা কোনো জায়গায় ইমপ্লিমেন্টেশনে ব্যর্থ হয়েছি, সেই কোয়েশ্চেন মার্কটা আমাদের নিজেদের দিকে আমাদের দেখা প্রয়োজন। সেটা শুধু একা সরকারের পক্ষে করা সম্ভব না, কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষে করা সম্ভব না। এখানে যদি আমাদের রিফর্ম ইনিশিয়েট করতে হয়, সেটা সামষ্টিকভাবে সবাইকে একসঙ্গে করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি দুটো পার্টির কথা বলেছি আমরা, সরকার, রাজনৈতিক দল তথা ব্যক্তিখাত। আমি মনে করি একটা বড় গ্রুপ
যাদেরকে এখানে একটা খুবই বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে এবং কমপ্লিট মাইন্ডসেটও যেখানে তাদের প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের আমলাতন্ত্রে আমাদের আমূল মাইন্ডসেটের পরিবর্তন আনতে হবে। জ্বালানি উপদেষ্টা মহোদয় একটা কমেন্ট করেছে, আমি আর নাই বললাম, এটা আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন, পড়েছেন। ইট ইজ ভেরি আনফর্চুনেট, একজন সিটিং ইন্টারিম সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের একজন খুবই এফেক্টিভ উপদেষ্টা যদি এরকম একটা কথা বলেন, সেটা কিন্তু খুব একটা ভালো সিগন্যাল দেয় না। বাংলাদেশ ব্যাংক গভর্নর এই যে বেতন বৃদ্ধির বিষয়ে উনি যে মন্তব্য করেছেন, সেটাও কিন্তু ইটস ভেরি ইন্টারেস্টিং। উনি বলেছেন যে টাকাটা কোথা থেকে আসবে, কারণ রাজস্ব তো সেই পরিমাণে আমরা বাড়াতে পারছি না। যেখানে লক্ষ্য থাকা উচিত বিনিয়োগ বৃদ্ধি, কারণ বিনিয়োগের মাধ্যমেই তো কর্মসংস্থান হবে। সরকার তো আর এই যে 20 লক্ষ 25 লক্ষ যুবক যুবতী কর্মসংস্থানের বাজারে আসছে, সেটা তো সরকার তাদেরকে প্রোভাইড করতে পারবে না। বেসরকারি বিনিয়োগের মাধ্যমেই তাদের জন্য আমাদের জবস ক্রিয়েট করতে হবে। বেসরকারি প্রাইভেট সেক্টর যদি ইনভেস্টমেন্টই না হয়, তাহলে সেটা কোথা থেকে হবে? ডক্টর হাসান আবির। জি, অনেক চ্যালেঞ্জের মাঝেও এটা অস্বীকার করার কোনো কারণ নাই যে 5ই অগস্টের পরে অনেক রিপেয়ার ওয়ার্ক হয়েছে, হয়তো একটা এক্সপেকটেশনের গ্যাপ আছে। তো কিছু ভালো কিছুই আমরা সামনের দিনে আশা করব। প্রথমত তো যে জিনিসটা আশা করা খুব জরুরি এবং যেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, সেটা হলো ইলেকশনটা স্মুথলি হওয়া এবং একটা স্থিতিশীল সরকার আসা। অনিশ্চয়তা না দূর হলে কোনো সেক্টরেই কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আনা সম্ভব না, এটা প্রথমত। দ্বিতীয়ত, যে রিফর্মসগুলো, স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মসগুলো, এগুলোকে ওন করতে হবে। আমাদের একটা অভ্যাস আছে, আগে যেই হোক যা কিছু করে গেলে আমরা নতুন করে শুরু করি, এটার কিন্তু কোনো প্রয়োজন নাই। আগের এই রিফর্মসের অনেকগুলো ভালো দিক আছে, সেগুলোকে ওন করতে হবে পরবর্তী সরকারকে, সেগুলোকে পার্লামেন্টে নিয়ে পাশ করাতে হবে। বাট ইয়েস, একটা কম্প্রিহেন্সিভ রিফর্মসের জায়গা কিন্তু থেকে গেছে। তার মানে যেটা বলছিলাম, ব্যাংক, নন ব্যাংক, পুঁজিবাজার, ইন্স্যুরেন্স, এগুলোকে যাতে কমপ্লিমেন্টারি রোলের আওতায় নিয়ে আসা হয়। তার মানে একটা কম্প্রিহেন্সিভ ম্যাপিংয়ের প্রয়োজন, যে ম্যাপিংটা এই সরকারের সময় হয়েছে বলে আমি মনে করি না। সুতরাং পরের সরকারকে এটা ওনও করতে হবে, ওই ম্যাপিংটাও করতে হবে, এবং এটা সময় লাগুক, 4 বছর 5 বছর, কিন্তু 5 ইয়ার্স ডাউন দ্য লাইন আমি পুঁজিবাজারকে কোথায় দেখতে চাই আর ব্যাংকে কোথায় দেখতে চাই, এটা তো আমাদের দেখতে পাওয়া উচিত, তাই না? তো সেই জায়গাটা কিন্তু সরকারকে করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশন, ইয়েস, আমরা চাই সময়, কিন্তু সময় পাবেন তার কি নিশ্চয়তা আছে? সুতরাং কূটনৈতিকভাবে চেষ্টা করতে হবে যাতে এটা সময় পাওয়া যায়, বাট পাশাপাশি প্রিপারেশনে রাখতে হবে। প্রিপারেশন কিন্তু সবার, যেমন ব্যাংকের উপর প্রেশারটা কিন্তু চলে আসবে, আবার আরও বেশি প্রেশার চলে আসবে। সুতরাং ব্যাংকিং খাতের যে সংস্কার, এটাকে ওন করার সাথে সাথে এটাকে স্ট্রং করার কিন্তু কোনো অল্টারনেটিভ কিন্তু আমাদের কাছে নাই, এবং এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে এই প্রেশারটা কিন্তু আরও বাড়বে। সুতরাং এই ইলেকশনের পরেও সরকারকে সেটা ওন করতে হবে যে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রিপারেশনগুলো কন্টিনিউ করা, আবার কূটনৈতিকভাবে যাতে আমরা এই সময়গুলো পাই। যেমন এগ্রিমেন্ট কিন্তু করতে হবে, এই এখন ইন্ডিভিজুয়াল কান্ট্রি স্পেসিফিক এগ্রিমেন্ট করে হয়তো এলডিসি গ্র্যাজুয়েশনের ইম্প্যাক্টটাকে কিছুটা সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করতে হবে। বাট একটা জিনিস যেটা ব্যাংক ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আমি বলতে চাই, স্বাধীনতার পর থেকে আমরা একটা সেক্টর নিয়ে সারাক্ষণ কথা বলি যে তাকে আমরা ফাইন্যান্স করে কী জন্য করে ফেলেছি, আসলে কিছু করি নাই, তার নাম এগ্রিকালচার সেক্টর। দিস ইজ দ্য অনলি সেক্টর যে সেক্টরে বাবা মা তাদের বাচ্চাকে বলে তারা যেন পড়াশোনা করে এখানে ফেরত না আসে, এবং আমাদের স্ট্রেংথ কিন্তু এগ্রিকালচার সেক্টর, এটাই আমাদের নিজস্বতা আছে। কোভিডের পরে আমরা বুঝতে পেরেছি যে অনেক সময় নিজের ইকোনমিতে ফেরত আসতে হতে পারে। বাংলাদেশে এগ্রিকালচারাল, আমি কিন্তু ফুড সিকিউরিটির কথা বলছি না, ফাইন্যান্সিং নাই, আমাদের নাই, কি বলে, মার্কেটিং নাই। ইভেন এই যে এগ্রিকালচারাল কমোডিটি মার্কেটের কথা শুনছিলাম, আমি কিন্তু এগ্রিকালচারাল কমোডিটি মার্কেটকে নিয়ে যেতে চাই কোন পর্যায়ে, একেবারে ফার্মার্স পর্যায়ে। যদি আমরা ওই জায়গায় নিয়ে যেতে পারি, কারণ আমাদের কিন্তু মার্কেটিং নাই, ফাইন্যান্সিং নাই। ব্যাংকের যে সমস্ত এগ্রিকালচারাল ফাইন্যান্সিং প্রোডাক্ট আছে, আনফর্চুনেটলি এগুলো খুবই ট্রেডিশনাল, এবং সারা পৃথিবীতে যারা ট্রুলি এগ্রিকালচারাল ফাইন্যান্সিং করেছেন এগুলো তার সাথে সঙ্গতিপূর্ণ না। আমি কিন্তু অবশ্যই আশা করব নতুন সরকারের ইলেকশন ম্যানিফেস্টোতে তারা অন্য কিছুর পাশাপাশি এগ্রিকালচার এবং এসএমই ফাইন্যান্সিংকে একটা বড় গুরুত্ব দিয়ে মানুষের সামনে আনবেন। ফার্মার্সদের জন্য আমরা আসলে কিছু করিনি, ফাইন্যান্সিং অর্থে তেমন কিছু করিনি। যোগ করবেন?
কমোডিটি এক্সচেঞ্জ, কমোডিটি ইকোসিস্টেম, এটা দাঁড় করানো অত্যন্ত প্রয়োজন। ওনার কথা সূত্র ধরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এটা নিয়ে কাজ করছে। আশা করি নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যেন এটা প্রপারলি এস্টাবলিশড হয় এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সিএসই সবাই মিলে যেন এটা এস্টাবলিশ করতে পারে, দ্যাট উইল বি গুড। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর শাহ আহসান হাবিব এবং মিস্টার আসিফ ইব্রাহিম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, আমার অতিথিরা অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, অনেক আশার কথা, প্রত্যাশার কথা, কিছুটা হতাশার কথা, যে অনেক বছরই আসলে একজন সিনিয়র ব্যবসায়ী নিয়ে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হচ্ছে যে 32 বছর আসলে 32 বছর আগে যেখানে ছিল হয়তো পরিস্থিতিটা এখনও সেখানেই আছে। চ্যালেঞ্জেস কি সামনে সেটা ওনারা বলেছেন, কিন্তু মূল কথা হচ্ছে যে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে বা প্রত্যাশাগুলো পূরণ করবার জন্যে একটা জনভিত্তি আছে এরকম সরকার দরকার, এবং সেটা প্রতিষ্ঠার জন্য একটা ভালো নির্বাচন দরকার। এখন নির্বাচনটা কেমন হবে, কবে হবে, 12 তারিখে হবার কথা, ঠিকঠাক মতো হবে কিনা, এবং প্রকৃত জনপ্রতিনিধিশীল সরকার প্রতিষ্ঠিত হবে কিনা, সেটাই বড় চ্যালেঞ্জ। এবং আমরা আপাতত সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সচেষ্ট হই সবাই মিলে। বাকিটা নিশ্চয়ই নির্বাচিত সরকার। আমরা আশা করব যে আমার অতিথিরা যে পরামর্শগুলো দিলেন সেগুলো বিবেচনার মধ্যে রাখবেন এবং তাদের সঙ্গে কনসাল্ট করবেন আগামী দিনগুলোতে। শুধুমাত্র সরকারে যারা আছেন তারাই যদি দেশ পরিচালনা করতে চান, বাকিদের সঙ্গে আলাপ আলোচনা না করে, তাহলে আসলে শেষ পর্যন্ত ফলাফল কী হয় সেটা আমরা অতীতেও দেখেছি, ভবিষ্যৎ হয়তো আমাদের দেখতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।